এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। অন্তুর একটু গা গরম। আমজাদ সাহেব সারা রাত বাড়ি মাথায় করে রাখতেন। রাবেয়া বিরক্ত হয়ে বললেন, উফ, অন্তিকের বাবা রাতভর চেঁচাবা না। কানের ঘুরে বসে চেঁচালে শরীর আরো খারাপ লাগে। তুমি ঘরে যাও, আমি দেখি। কিন্তু আমজাদ সাহেব রাবেয়াকে এইসব কাজে একটু ভরসা করেন না। অন্তু এক নাম্বারে বোবা, জ্বরে ফিট খেয়ে গেলেও বলবে না, আর রাবেয়া ঘুমিয়ে পড়বেন। সুতরাং তিনি রাবেয়ার ধমক খেয়েও সারা রাত মাথার কাছে বসে অজিফা পাঠ করলেন আর একটু পর পর কপালে হাত রাখেন। অন্তু বিরক্ত হয়ে বলে, আব্বু, আমি কিন্তু সুস্থ এবং ঘুমোচ্ছি, কিন্তু তোমার এই একটু পর পর কপালে হাত রাখায় আমার ঘুম ভাঙছে। যাও তো, রুমে যাও। আজ অন্তু আছে না, অন্তুও নেই। অন্তু ফুরিয়ে গেছে, আর আমজাদ সাহেব নেই। আজ রক্তাক্ত অন্তু দুর্গন্ধে ভরপুর এক ধুলো মাখা মেঝেতে পড়ে রইল। অন্তুর মাতৃত্ব ধুয়ে কলকল করে রক্ত ছুটে যাচ্ছে দেহ ছেড়ে। তার মাথায় ছটফট করার মতন আপন কেউ নেই কোথাও। এ সময় অন্তুর মাকে খুব দরকার। রাবেয়া জানেন না তার গর্ভের ধন গর্ভ হারিয়ে মৃত্যু পথে। রক্তপাত থামানো মুশকিল হয়ে যাচ্ছিল। অ্যানেস্থেসিয়া ব্যবহার না করে সম্পূর্ণ অনুভূতি সম্পূর্ণ অবস্থায় অন্তুর গর্ভজাত বস্তু ছিঁড়ে আনা হয়েছে গর্ভাশয় থেকে। সুতরাং জরায়ু পথে ডায়ালেটর ও ভ্যাকুয়াম যখন ব্যবহার করা হয়েছে, অন্তুর শরীর অসহ্য ব্যথায় নিদারুণ কাতরেছে। এই অবস্থায় অস্ত্র চালনায় ক্ষত তৈরি হয়েছে। অন্তুর সাথে যা হলো তা জীবিত কোনো নারীর সাথে হতেই নেই। অন্তু এরপর মানসিকভাবে ভারসাম্য হারাতে পারে, গর্ভধারণ ক্ষমতা আর থাকবে না। ক্যান্সার হলে অবাক হবার কিছুই নেই। এছাড়াও অস্বাভাবিক পরিবেশ। এই সংবেদনশীল কাজটি সম্পূর্ণ হলো। যে কোনো ধরনের ইনফেকশন না হলে সেটা অবাককর বিষয় হবে, কিন্তু ডাক্তারের কিছু করার নেই। গোপনে দুটো ন্যাপকিন অন্তুর নিম্নদেশে পড়িয়ে ওভাবেই ফেলে তাদের চলে যেতে হলো। হামজার নির্দেশ, যদি অন্তু না মরে তবে আবার না হয় আসবে তারা। তবে এখন আর কোনো তদবির নয়। ডাক্তার ও নার্সগুলো এক প্রকার মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় ফিরে গেল। অন্তুর দেহটা নারী ছেঁড়া ভ্রূণের পাশে পড়ে রইল অবরুদ্ধ হলরুমে। সেখান অন্তুর পিঠের নিচে একখানা বিছানাও নেই, নেই মাথার নিচে বালিশ, নেই পরিচ্ছন্ন ঔষধ বা দেখার মানুষ। স্নেহের হাত, খাবার পানি, যত্ন, আলো। নিশুতি রাতে একটি ছিন্ন ভিন্ন অচেতন নাপাক রক্তে গড়াগড়ি খাওয়া নারী দেহ আমিন নিবাসের মেঝেতে ফেলে কতগুলো মানুষ বহু দূর চলে গেল নিজেদের গন্তব্যে। হয়তো আমজাদ সাহেব এসে বসলেন অন্তুর শিওরে। অন্তু চোখ মেলে দেখলো না। হয়তো রাবেয়া সুদূর কুষ্টিয়ার এক কুঠুরির মেঝেতে জায়নামাজ বিছিয়ে বসে তাহাজ্জুদে কাটলেন। অঝরে অন্তুর কানে পৌঁছালো না শেষ সুর। অন্তু আরামে শুয়ে রইল। তার শরীর থেকে সদ্য বিচ্ছিন্ন ভ্রূণটা কি সে দেখলো তার অভাগিনী মাকে? একটু ব্যথা পেল ভ্রূণটা? পেল না। 3 মাস বয়স তার। সে সবে জয় আমিরের শৌর্য রক্তপিণ্ড থেকে মায়ের রক্তের ভাগ পেয়ে সেজে উঠতে শুরু করেছিল। সে নিজেই বোধহয় অভিমান করেছে তাকে পরিণত হতে বাধা দেওয়ায়। মায়ের উপর, বাপের উপরও একটু বেশি। রৌফ কায়সারের একটি 3 বছরের ছেলে আছে ও স্ত্রী নিয়ে পরিবার তার। এটা একটা ভালো খবর হামজার জন্য। এরকম কিছু সে ভাবতে চায়নি। সে একজন সমাজসেবক। প্রথমে রৌফকে ভালো অঙ্কের পয়সা দিয়ে ব্যাংক ব্যালেন্স উন্নতি করতে চেয়েছিল সে, কিন্তু রৌফ নিজের অবস্থার উন্নতি চায় না। আমাদের কিছু করার নেই। কবিরকে কোনোভাবেই এর মাঝে গোড়াহাট যাবার সুযোগ দেওয়া যাবে না। সে কবিরকে বলবে সে অন্য ছেলেদেরকে সব ব্যবস্থা করিয়ে দিয়েছে, সে যেন শুধু জয়ের সাথে থাকে। হামজা ঠিক করেছে আরমিনকে সে মারবে না, তুলে দেবেন এমপির হাতে। জয়ের কাছে নিজেকে সাফ রাখার এর চেয়ে ভালো উপায় আর নেই। সে খুব দুঃখের সাথে জয়কে বলবে, আমি আরমিনকে বাঁচাতে পারিনি, এবং সেটাও তোর জন্যই। তুই যদি সেদিন বউকে আমির নিবাসে না রেখে আসতি, এতদিন ও আমার সীমানার ছিল। ওকে কেউ ছুতে পর্যন্ত পারেনি।
আর তোর কি মনে হয়েছিল যে এমপির লোকেরা খোঁজ পাবে না তোর বউ কোথায়? এতে আরেকটা চমৎকার কাজ হবে। সে এর মাধ্যমে এমপির কাছে নিজেকে নিয়ে সাময়িক একটা ভরসা তৈরি করবে এবং এটাও বলবে সে ইলেকশন করবে না। সিনিয়র এমপি সাহেবই এই আসনের এমপি হবার একমাত্র যোগ্য ব্যক্তি। এমপিও খুশি হয়ে হামজাকে বুকে জড়াবে। হামজা তারপর এমপিকে খুন করবে, এমনভাবে খুন করবে যেন সাধারণ মানুষ লাশ দেখার সাহস না পায়। টিভি চ্যানেল এবং নিউজ পেপারে লাশের ছবির ঝাপসা করে ছাপাতেও সংকোচ হবে। জয়কে মারতে চাওয়া মানুষকে খুব বেশি দিন বাঁচিয়ে রাখা হামজার পক্ষে সম্ভব নয় এবং রৌফ কায়সারের বাচ্চা ছেলেটাকে কয়েকটা দিন বড় ঘরে ঘুরতে আনতে হবে। বিকেলের দিকে দোলন সাহেব এলেন। সুস্থির, দয়া সারা গোছের সুখী সুখী মানুষটা আজ একটু অস্থিরই বোধ হয়। পুরো খবর পেয়েছেন তিনি। হামজার বড় ঘরে কিছু ঘটেছে। তিনি ভাবটা এমন করলেন যেন তিনি হামজাকে দেখতে এসেছেন। এক ঝুড়ি ফল ও মিষ্টি এনেছেন। হামজা বৈঠক কক্ষের সোফায় বসা, চোখে সাদা চশমা, হাতে মোটা একখানা দর্শন ও রাজনীতির বই। যেমন শরীর ও চেহারাখানা সৌর্যে ভরপুর, তেমনি তার শোভন ভঙ্গিমা গভীর মনোযোগ বইয়ে। কেমন আছো তুমি? শরীরের কি হাল হয়েছে? হামজা বই বন্ধ করে হাসল। আপনি ভালো আছেন? কি খবর? তুলি, নাস্তা পানি নিয়ে আয়। ওসব লাগবে না, তোমাকে দেখতে এলাম। কি করেছো শরীরের? ওদিকের কি হাল? এদিকের হাল বলো। জয়ের এসব কি করে হলো? জানি না স্যার, শত্রুরা পাখা লাগিয়েছে পিঠে। পাখা কাটাকাটিতে দিন ব্যস্ত যাচ্ছে, তার উপর দুজনেরই দেহ জখম। দোলন সাহেব কথা বের করার জন্য ওকালতির মার খাটালেন। সব শত্রু তো বন্দি তোমার খাঁচায়, আবার নতুন জুটিয়েছো? হামজা হাসল। পাখিগুলো উড়িয়ে দিয়ে খাঁচা খালি করে ফেলেছি, এগুলো বাইরেরই। দোলন সাহেব এক ধাক্কা খেলেন। আন্দাজ শক্তি তার, অস্থিরতা এবার বাইরে বেরিয়ে আসার পর্যায়ে, তবু তিনি হাসলেন। কাউকে বাঁচিয়ে রাখোনি? মানে সওয়াল জবাবের জন্য আর আমাকে লাগবে না? সেই জনকে উড়িয়ে দিয়েছো? হামজা সম্মতিসূচক হাসল। দোলন সাহেব খেমে উঠলেন। মুরসালিনের মুখটা সামনে এসে বড্ড জ্বালাতন করছে। হাতের আঙুলের ডগা শিরশির করতে লাগলো ওনার। তিনি হাসপাতালে যাকে দেখতে গিয়ে অন্তুকে ওখানে পাননি। জোর করে হাসলেন। সব কই? বাড়ি এত শুনশান? ও আচ্ছা, জয়ের কাছে কে রয়েছে? ওর বউ নাকি? না। ব্যাস এইটুকুই, আর কিছুই না বলে হামজা তুলিকে তাড়া দিল নাস্তা আনতে। দোলন সাহেব টের পেলেন হামজার ব্যাপারটা গিলে খাচ্ছে। ওনার বুক ঢিপঢিপ করতে লাগলো। বড্ড অবাক হলেন মুরসালিনের নীতি ও মতদর্শে। তিনি কি একমত? না, নাকি হ্যাঁ? জানা নেই তার। অন্তুকে তিনি স্বল্প পরিচিতা এক মেয়ের বয়সী মেয়ে হিসেবে চেনেন মাত্র। তাহলে এই দুটো সত্তার জন্য ওনার মতো দায়সারা মানুষের ভেতরে এ ধরনের উদ্বেগের কারণ কি হতে পারে? তুলি চা দেবার সময় কেমন করে একবার দোলন সাহেবের দিকে তাকালো। তিনি হামজার সামনে বসে চা পান করতে করতে পণ করলেন হামজার বিরুদ্ধে কেসটা তিনি নিজেই লড়বেন। রৌফ কায়সারের ওনাকে প্রয়োজন এখন। তিনি যাবেন রৌফের কাছে। রিমি গোসল খাওয়া ছেড়ে দিয়েছে, বিছানার সাথে মিশে গিয়ে শুয়েছিল। রাত তখন 12টার পার। কয়েক প্যাক মদ পান করে রুমে যায় হামজা। ওষুধ খাওয়া হয়নি রাতের। হামজা ডাকলো, রিমি ওঠো, গোসল করনি, খাওনি, আমাকে শাস্তি দিচ্ছ তাও। আমি না হয় পাপ করেছি, তুমি তো করনি, তাহলে নিজের উপর এই অবহেলা কেন? ওঠো, বলো আর কি শাস্তি বাকি আছে আমাকে দেবার? রিমি নড়ল না। তুমি কি চাও আমি জবরদস্তি করি? মেজাজ ভালো থাকে না আজকাল। আর কত ধৈর্যের পরীক্ষা নেবে তুমি, যেখানে এখন তোমাকে আমার অনিবার্য প্রয়োজন? রিমিকে ধরে পাশ ফিরিয়ে মুখটা দেখলো হামজা। চেনা যাচ্ছে না। সেখানে আজ অভিমান নেই। পাথরের মতো নিষ্প্রাণ, আবেগহীন, উস্কো খুস্কো চুল, ঠোঁট দুটো শুকনো। রিমির চোখের এই অভিমানহীনতা হামজাকে দিশেহারা করে তুলতে চাইল। তার কি একাধারে সবার কাছে ঘৃণিত হবার পর্যায়ে চলছে? হামজার ভেতরটা দমে এলো। সে তো খুব বেশি কিছু চাইছে না। সে শুধু তার আগের সেই পরিবার, ক্ষমতা, তার আর পিছুটানহীন জয়কে চাইছে। এসব তো তারই। নিজের জিনিস হারিয়ে যাবার পথে থাকলে সেসব রক্ষা করার চেষ্টা কি অপরাধ করা? এরা বুঝছে না কেন? রিমকে বুঝিয়ে মুখটা আজলায় ধরল। আমার দিকে তাকাও,
কি করেছি আমি? যখন ঘেন্নাই করবে তা ভালোবেসেছিলে কেন? তখন আর এখনকার আমি তো একই, তাই না? তাহলে তোমার অনুভূতি কেন দুরকম হবে রিমি? রিমির চোখ বেয়ে পানি পড়ল। মনে হলো কোনো পাথরের মাথায় পানি ঢালা হয়েছে। সে নিথর। পাথরের গা বেয়ে পানি চুইয়ে নিচে নেমে যাচ্ছে, তাতে পাথরের কোনো কিছুই যায় আসে না। অনেকক্ষণ পর রিমি শুধু জিজ্ঞেস করলো, কি করেছেন আপনি আরমিনের সাথে? কি করেছি? কি করতে পারি আমি? কি বোঝাতে চাইছো? কোনো কিছুই অসম্ভব নয়, তাই আন্দাজে সব ধরনের নোংরামি রেখেছি, যাতে জানার পর অবাক না হতে হয়। হামজা অবাক হয়ে তাকিয়ে রইল রিমির দিকে। আমি কি করেছি সেটা শুধু দেখবে। ও আমার সাথে কি কি করেছে তাতে যায় আসে না তোমার। আমাকে ফাঁসির দড়ির সামনে নিয়ে দাঁড় করিয়েছো, তুমি সেটা সম্মত? খুশি? আমি সব ছেড়ে ছুড়ে কয়েদি হিসেবে পৌঁছে যাই আইনের দণ্ডের সামনে? চাও সেটাই? আমি আজ কিছুই চাই না, তবুও একটা কিছু চাই আপনার কাছে, যা শুধু আপনিই দিতে পারবেন। হামজার চোখ লাল হয়ে উঠল। রিমির শরীরে থাকা হাত দানবের মতো কঠোর হলো। মুখে উচ্চারণ করো না, সহ্য করতে পারবো না। উল্টাপাল্টা কিছু করে বসবো, আরো ব্যথা পাবে। রিমি তাতে আরো দ্বিগুণ উৎসাহ পেয়ে বলল, আমাকে তালাক দিন। আপনার উল্টোপাল্টা কিছু করার হিসেবেও আমি আমার মুক্তি চাই। হামজার যেন অবাক হবার কাল চলছে। রিমির স্বর বলে মনে হলো না এটা। চোখ বুজে ভারী শ্বাস ফেলে নিজেকে সামলে হামজা রিমির শাড়ি খুলল। শাড়ির খোলার সময় নগ্ন পেটে বেশ কয়েকটা চুমু খেলো। কোমরটা জড়িয়ে ধরে রিমির হাঁটুর কাছে। সত্যি বলবে, তুমি চাও আমি আইনের কাছে নিজেকে সমর্পণ করি? এটা ঠিক করার আমি কে? আমার সাথে আর কি এমন করেছেন আপনি? অন্যায় যাদের সাথে হয়েছে তারা ঠিক করবে আপনার কি হবে। বসলো। হামজা সহ্য করতে পারল না, ডান হাত এগিয়ে ল্যাম্পটা তুলে দাঁত আটকে এক আছাড় মারল। এত শক্তি প্রয়োগের ফলে ক্ষতগুলো জেগে উঠল যেন। জোরে জোরে শ্বাস ফেলল হামজা। রিমি নির্লিপ্ত বসে রইল, নিরুদ্দেশ দৃষ্টি মিলল। তোমাকে কিভাবে বোঝালে বুঝবে আমার তোমাকে প্রয়োজন? হ্যাঁ, মানসিক, শারীরিক এবং সার্বক্ষণিক সঙ্গী হিসেবে তোমাকে আমার প্রয়োজন। এই কঠিন সমস্যাটায় এমন কেন করছো আমার সঙ্গে? প্রয়োজন ব্যাপারটা কঠিন কিছু নয় মেয়র সাহেব, বিকল্প দিয়ে দিব্যি মিটিয়ে নেওয়া যায়। ছ্যা রিমি, এমন সব কথা কে শিখিয়েছে তোমাকে? তোমার মনে হয় না এবার তুমি একটু বাড়াবাড়ি করছো? কি জানি কেন আগে করতে পারিনি এই বাড়াবাড়ি। রিমি তো কতক্ষণ তার মুখ নির্লিপ্ত থাকে, কিন্তু চোখের উপর রিমির নিয়ন্ত্রণ নেই। চুপচুপ করে আষাঢ়ে বৃষ্টির মতো ঝরে পড়লো নোনা জল। গলা ধরে এলো, দাঁত কিরমির করলো হামজা। এই এই এই, তোমরা মেরে ফেলবে আমায়? হ্যাঁ, সবাই মিলে পরিকল্পনা করে পেছনে লেগেছো। সব হারানোর পথে আমি। এতদিনে তিলে তিলে কামানো এক একটা খুঁটি আমার নড়বড়ে হয়ে উঠেছে। রিমির হাতটা টেনে নিজের বুকে রাখে হামজা। হামজা দেখো তো, টের পাও এখানকার অশান্তি? বাহ রে, আপনার ভিতরে হৃৎপিণ্ডও আছে নাকি? ওটার কাজ তো রক্ত পাম্প করা। তার মানে আপনার শরীরে রক্তও আছে। রক্তটা কি মানুষের মতোই লাল? পশুর রক্ত লালই হয় রিমি। এত কথা, আর এরকম কথা কবে শিখলে? কে শিখিয়েছে? আপনার আন্দাজ সঠিক। মাথা নাড়ে। এত ক্ষতি করলো সে আমার। রিমির বুক জ্বলে উঠলো অজানা এক ঘেন্নার ব্যথায়। আচ্ছা, এই লোক আরমিনকে ভয় পায়? সেই আরমিনকে কি নোংরাভাবে ছুঁয়ে এসেছে? রিমির পেট গুলিয়ে গলা অবধি এলো। হতেই পারে, অসম্ভব না। যন্ত্রের মতো সে হাত বাড়িয়ে হামজার হাতটা নিজের খোলা পেটে থেকে সরিয়ে দিতে চায় ঠেলে, যেন ছুটে এসে একদলা ময়লা শরীরে লেগেছে। হামজা শক্ত করে হাতগুলো রিমির শরীরে গেঁথে দিতে পারলে ভালো হতো। রিমি আবদার করে, আপনি তালাক দিন আমায়। না না, আমি ছেড়ে যাব না কোথাও। রক্ষিতা হয়ে থাকবো আপনার। ওটার ভার কম। রক্ষিতার আবার ধর্মজ্ঞান কি? মালিক যেমনই হোক, দায় তার নয়। কিন্তু আপনার মতো পুরুষের স্ত্রীর পরিচয় খুব জঘন্য আর ভারী। হামজা কিভাবে সহ্য করলো কে জানে, শুধু বলল, তোমার এসব কথা আরমিনের জন্য বিপজ্জনক হবে রিমি। সত্যি বলছি, আমি তোমায় কিচ্ছু বলবো না। এর প্রতিটা জবাব আরমিন পাবে, তাই চাও? রিমির শরীর শিউরে উঠলো। এক লহমায় কঠিন নির্বিকার মুখে নিদারুণ অসহায়ত্ব ও করুণা দেখা দিল। হামজা খুশি হলো। সে বেঁচে আছে?
হামজা মোটা একখানা সিগারেট ধরায়, পাচা পাচা ধোয়া ছাড়ে তার। রিমির খোলা দেহ স্নান করে উঠল তাতে। হামজা সিগারেট ঠোঁটে চেপে রিমির ব্লাউজ খোলে। রিমির চোখ বুজে যেন মৃত্যুর অপেক্ষায় করে, কিন্তু যখন অন্তর্বাস খুলতে যাবে রিমি হামজার বাহুর দগদগে ঘাতে নখের আঁচড় মেরে হাতরাত করে ওঠে। ছবেন না, মরে যাবো আমি। আমার ঘেন্না লাগছে, প্লিজ মেরে ফেলুন। এত লাঞ্ছিত হয়ে বেঁচে থাকতে নেই নারীর। হামজা সিগারেটের মোটা জ্বলন্ত প্রান্তটি রিমির বুকের বিভাজনের মাঝে চেপে ধরে কানের কাছে ফিস ফিস করে বলল, রিমিকে এই কথাটাও আরমিন বলেছে, আরেকটা প্রাপ্তি বাড়লে তুমি ওর। কেঁদে উঠল চাপা শব্দে। তখন জায়গাটি পুড়ছে চিরচির করে। রিমির কান্নার আওয়াজ থামলো। হামজার ঠোঁট চেপে ধরলো, কামড়ালো, মূলত ক্ষোভ ছাড়লো বললে সঠিক হয়। সাথে সিগারেটটা কোথাও ছুঁড়ে ফেললো। এরপর ঠোঁট ছেড়ে বুকের পোড়া ক্ষততে গাঢ় করে চুমুখে বলল, আমার বিরোধিতা করলে তোমার ভেতরটা এভাবে পোড়াবো। তুমি জানো রিমি, পেট্রোলিয়ামকে কাছ থেকে পোড়াতে নেই। পোড়ানোর ইচ্ছে থাকলে দূর থেকে আগুন ছুড়তে হয়। এত কাছে এসে আমায় পোড়াবে, তুমি পুড়বে না, তা হতে নেই। আমার তো ধর্মই পোড়া, কিন্তু তোমার অদৃষ্ট। এখন আমায় খুশি করো, আই ওন্ট সাজেস্ট মোর। অন্তুর সম্পূর্ণ চেতনা ফিরল 2 দিন পর। তখনও তরতর করে রক্ত ছুটছে শরীর থেকে। নাকে এসে ঠেকে বিশ্রী দুর্গন্ধ। দুজন নার্সকে পেল অন্তু। চোখ খুলে শরীরে অসহনীয় ব্যথা। তার অচেতন থাকা জরুরি, কিন্তু শরীর জেগে উঠেছে, কারণ অন্তুদের ব্যথাহীন থাকতে নেই। অন্তুর কিছুটা সময় লাগলো মনে পড়তে যে তার কি হয়েছে। তারপর মনে হলো নার্স কেন এসেছে আবার? তার বাচ্চা তো পড়ে গেছে, এদের আর কি কাজ? আরো কিছু কি আছে অন্তুর কাছ থেকে ছিনিয়ে নেবার মতো? না, অসম্ভব। আর তো কিছু নেই এই জগতে তার হারানোর মতন। শেষ সম্পত্তিটুকুও অন্তু বিসর্জন দেবার মাধ্যমে সে হলো সর্বোচ্চ শক্তিশালী ও দুর্বলতাহীন মানুষ। নার্সরা কাছে আসতে একটা ভাঙা মাটির ফুলদানি ছুঁড়ে মারল অন্তু। আমার কাছে আসবেন না, আপনাদের ভালোর জন্য বলছি। চলে যান, চলে যান। কি চাই আমার কাছে? প্রাণ নেবেন না? এখন মরবো না আমি। জয় আমিরের সাথে দেখা করা দরকার আমার। সে কোথায়? আসেনি? সে কি বেঁচে আছে? মরলে তার নিস্তার নেই। হাসরে একদম চেপে ধরবো। কি পেয়েছে আমাকে? যা ইচ্ছে তাই না? অন্তুর মনে পড়লো সে এখন আমির নিবাসে। এখানেই তার সাথে একটা চমৎকার ব্যাপার ঘটে গেছে, কিন্তু ভেতরের এই ব্যথাটা সহ্য করা যাচ্ছে না। নার্সদেরকে আগেই বিদায় করা যাবে না। একটা উপকার নার্সরা তার করতেই পারে। ঘুমের ঔষধ আছে? আছে আছে, থাকলে দিন। তাহলে চিকিৎসা করতে দিব, সত্যি দিব। এনেছেন সাথে? আমি ঘুমাবো ততক্ষণে যেন জয় আমির চলে আসে, কেমন? অন্তুর পরিকল্পনা হলো ভুলিয়ে ফালিয়ে ওষুধ নিয়ে তারপর কাছে আসলে আক্রমণ করে তাড়িয়ে দেয়া। তার তো চিকিৎসার দরকার নেই। সে কিছুক্ষণ উম্মাদের মতন দলা পাকানো ভ্রূণের দিকে তাকিয়ে থাকলো। জোর করে হাসলো কয়েকবার। তার খুবই আনন্দ লাগছে। অবশেষে সে পুরোপুরি নিঃস্ব হতে পেরেছে। এটাই তো উচিত। যার কাছে প্রায় কিছুই নেই তার সামান্য কিছু থাকা উচিত নয়। থাকবে না মানে কিচ্ছুই থাকবে না, কিন্তু সে তারপরেই যেই স্বরে কেঁদে ফেললো, চেহারা ভেঙে, তা সহ্য করা দায়। সে কান্নার স্বরও মুখের কাকুতি অপার্থিব লাগে কেমন। জনন্দার মারাত্মক ক্ষতিগ্রস্ত হাত কাঁপে, চোখ ঝাপসা হয়ে দেখল কি বিভৎস। নার্সের নারীমন অস্থির হয়। জোরপূর্বক ধরে ড্রেসিং করা হলো। গল গল করে রক্ত আসছে। এই মুহূর্তে ভালো চিকিৎসার দরকার। কিভাবে বেঁচে থাকবে এই মেয়ে? আছেই বা কি করে? কি সহ্য করে এমন নির্লিপ্ত উম্মাদের মতো আচরণ করছে মেয়েটা? এত সুন্দর দেখতে, তার কণ্ঠস্বর কি মধুর লাগে শুনতে। তার সঙ্গে এইসব কি ঘটছে? নার্স দুজন একটা রিক্সি কাজ করেছে। অন্তুর জন্য স্বাস্থ্য উপযোগী খাবার তৈরি করে এনেছে। কিছু প্রয়োজনীয় ঔষধ নিজেরাই কিনে এনেছে। হামজা তাদেরকে পাঠিয়েছে কেবল বাঁচিয়ে রাখার জন্য। অন্তুকে ধরে জোর করে সামান্য খাবার খাওয়ার পর গল গল করে বমি করে ফেলল। বমির সাথে পিত্তি উঠে এলো, আঠালো মিউকাস এলো। বমির চাপে নিম্নদেশের টান পড়ায় কেমন অমানসিক আর্তনাদ করে উঠল অন্তু। শোনা যায় না সেসব। বুকের মাঝখানটায় আঙুল চেপে ধরে পাগলের মতো শ্বাস ফেলে। একটা ঘুষিয়ে মারল বুকের উপর। বোধহয় হুমকি দিল, আর ব্যথা পাবি না, খবরদার।
আমার সহ্য ক্ষমতার অনেক উপর দিয়ে যাচ্ছে তোর তাণ্ডব। আবারও ধরে কিছুটা গরম দুধ ও স্যুপ খাইয়ে ওষুধ খাওয়ানো হলো, ডাইক্লোফেনাক, এবং অবশেষে ক্লোজিপাম দেয়া হলো। অন্তু হামাগুড়ির মতো এগিয়ে গিয়ে তার বাচ্চার সামনে বসে, থুতনি ভেঙে হু হু করে কেঁদে ওঠে। এত অবহেলিত, কেমন ধুলায় জড়ানো মেঝেতে পড়ে আছে, যে মেঝে তার অধিকার। অন্তু চাতকের মতন হাত বাড়ায়, অথচ সাহস হয় না ছোঁয়ার। থর থর করে কাঁপছে হাত। সে পেছায় কয়েক কদম। সে শুনতে পায় তাকে ডাকছে, মাম্মা, মাম্মা, মা, আম্মা। অন্তুর বুকের ওঠানামা অনিয়ন্ত্রিত হারে বাড়ল। নার্স দুটো ভয় পেয়ে দ্রুত প্রেশার মাপে অন্তুর। দমদম করে বাড়ছে তার স্পন্দন অস্বাভাবিক। তাকে সরিয়ে আনার চেষ্টা করা হলো। ফোনে হাত দিতে গেলে ক্ষুদ্র বাঘিনীর মতো আক্রমণ করে উঠল অন্তু। খবরদার, ছুলে জান নিয়ে নিব। ওর বাপ এখনো দেখেনি ওকে, ছইনি ওকে। না না না, খবরদার না। আমাকে ডাকছেও, ওর কাছে যাওয়া আমার দরকার। আমাকে কবে মারা হবে? খানিক পর অন্তু নিস্তেজ মতো কাঁধে শিপল এক দৃষ্টিতে তাকিয়ে রইল রক্তপিণ্ডের দিকে। চোখের পানি মেঝের ধুলোয় মিশে কাদা হয়ে উঠল। অন্তু নির্বিকার, চোখে দৃষ্টি নেই, কোথাও হারিয়ে যাচ্ছে। অন্তু দেখতেই থাকে তার নারী ছেঁড়া ধনকে, লাল চকচকে থকথকে একতলা। গুলি খাওয়ার 5 দিন পর 6 দিনের রাতে মনে হলো তার পিঠ বোধহয় অর্ধেকই ক্ষয় হয়ে গেছে, কারণ বিগত কয়েক বছর যাবৎ সে শুয়ে আছে এই বেডে। এখন তার ওঠা দরকার। সে উঠতে গেলে নার্স তাকে তাড়া দিল। না না, উঠবেন না, শুয়ে থাকতে হবে আপনাকে, প্লিজ উঠবেন না। সরশালি, দূরে যা, হাওয়া আসতে দে। কইবরা, তোল আমারে সুস্থ সবল মাইন্ড সেরে পঙ্গু বানাইতে সমিতি খুলে রাখছে এইখানে, তোল। কবির ওকে তুলে হেলান দিয়ে বসালো। সিগারেট দে। ছেলেদের খুশি কে দেখে, বাইরে পুলিশ বসা সেটা বড় কথা নয়। ওরা থেকে থেকে জয় বাংলা স্লোগান দিচ্ছে। পাশের ওয়ার্ড ও কক্ষের রোগীরা লোকজন ভয়ে ভয়ে এসে নিশ্চিত হয়ে গেছে তারা রাস্তা ভুল করে হাসপাতালে ভেবে কোনো রাজনৈতিক সম্মেলনে অফিসে ঢুকে পড়েছে কিনা। জয়ের সিগারেট জ্বালিয়ে দেওয়া হলো। এক হাত আর্ম স্লিংয়ে ঝুলছে। সে বসে যে উড়ুতে গুলি লেগেছে সেই পা দোলাচ্ছে আর সিগারেট টানছে। এটা মূলত একটা এক্সপেরিমেন্ট। প্রথমত পা দোলানোর ফলে পায়ে ব্যথা সয়ে যাবে, দ্বিতীয়ত বোঝা যাবে যে কতটা ব্যথা এখনো রয়েছে, চলাফেরা কতটুকু করা যাবে। 6 দিনে মানুষ কত কথা বলতে পারে না ঠিক মতন। 4 দিন আগেও লোকটা রক্ত শূন্যতায় কোমায় যাবার পথে। নার্সরাকে গজ গজ করতে করতে ডাক্তারকে ডাকতে গেল। কবির জয়কে ভুলেও খুশি সংবাদটা দিল না। এই মুহূর্তে পাগলা ঘোড়ার মতো ছুটবে এসে। সে নিজেও চায় না। সে যথেষ্ট পরিমাণ খাবার আলোর ব্যবস্থা করে দিয়ে এসেছে। সে শুধু সংকটপূর্ণ পরিস্থিতি বলল জয়কে। জয় সুস্থ হলে সে একেবারে নিয়ে যাবে ওখানে জয়কে। জয় দুজন পুলিশকে ডেকে নিয়ে দাঁত বের করে এসে সালাম দিল। ব্যথায় শরীর ভেঙে আসার এসব তো তার জন্য নতুন না। বাড়িতে থাকলে এতক্ষণে কয়েকটা মরফিন বা হিরোইন গিলে এক চোট ঘুম দিলে ব্যথা গায়ে। সিনিয়র নার্সকে ডেকে নিয়ে বলল, 2-4টে মাল মশলা দেন। এসব ব্যথা বেদনা এক যুগ ধরে শুয়ে থেকে মোকাবেলা করার অভ্যাস আমার নাই। আসলে আমি ক্রিমিনাল, তো দ্রুত সুস্থ হয়ে আইনের হাতে নিজেকে সোপর্দ করতে হবে, ঠিক না দুলাভাই? এক্সট্রিমলি সরি স্যার। নার্স বলল, ওগুলো নিষিদ্ধ, অবৈধ। এ অবস্থায় আমরা আপনাকে ওগুলো সেবন করতে দিতে পারি না। আপনার চিকিৎসা চলছে, খুব শীঘ্রই রিকভার করবেন বলে আশা করা যায়। ওসবের প্রয়োজন হবে না। কি কয় শালীন মেয়ে? নীতি কথা আমার শরীরের চারপাশে 2 কিলোমিটার পর্যন্ত জায়গার মধ্যে আসে না, কারণ নীতি কথা হলো জীবাণু। আর আমি ডেটল সাবান দিয়ে গোসল করি। কবির সিস্টারকে একটু সাঁতার শিখিয়ে আনতো। দুজনকে পাশে বসিয়ে হেসে বলল, আপনারা কি দিনাজপুরের স্থানীয়? হুম। আগে দেখিনি, নতুন বদলি হয়েছেন নাকি? হ্যাঁ, মাসখানেকের মতো। শালা, সরকারি চাকরি খুব খারাপ, কিন্তু আপনারা ভাগ্যবান পুরুষ। নিজের জেলায় বদলি হওয়া কম কথা না, আমাদের এরিয়াতেই নাকি? সে হাসতে হাসতে চা নাস্তা করিয়ে পুলিশদের জন্ম মৃত্যুর তথ্য এক করে ফেলল। কবির কাগজে মুড়ে বেশ কিছুটা হেরোইন গুঁড়ো
ও কয়েকটা মারফিন ক্যাপসুল নিয়ে এসেছিল। তাপ দেবার ব্যবস্থা নেই, সুতরাং ধোয়া হিসেবেই ব্যবহার করা গেল না। এছাড়া এখন নেশা করা নয়, ব্যথা কমানো জরুরি। পানিতে মিশিয়ে ইনজেক্ট করলো, কিছুটা নাকে টেনে নিল, এরপর মরফিন ক্যাপসুল জিহ্বার নিচে নিয়ে শুয়ে রইল। এবার নিশ্চিন্ত লাগছে, সাধারণ ঔষধে তার পোষাই না। মাঝে 4টা দিন হামজার শরীর আচমকায় যেন একেবারে শিথিল হয়ে উঠেছিল। দুটো ডাক্তার তার পেছনে 4টা দিন খুব খেটেছে। এর ফলে তার যে সমস্যা হলো, সে জয়কে দেখতে যেতে পারেনি, আর আর্মিনের কোনো ব্যবস্থা করা যায়নি। এরই মাঝে থানা থেকে বেশ কয়েকবার লোক এসেছে তার সঙ্গে দেখা করবার জন্য। এখনো যেটুকু ক্ষমতা বাকি আছে তা দিয়ে ভাগানো হয়েছে। এরই মাঝে সে একটা সিদ্ধান্ত পাল্টেছে, সে আর্মিনকেই দেবে না এমপির কাছে। আর্মিনের করা ক্ষতির পরিমাণ অনেক, সুতরাং শাস্তি পুরো হয়নি। এত দ্রুত ওইরকম পর্যায়ে ভয়াবহ মহিলাকে ছেড়ে দিলে হামজার ইমেজ নষ্ট হবে। সে আর্মিনকে বহুদিন ধরে নিজের কাছে বন্দিনী করে রাখবে, রোজ খুন করবে একটু একটু করে। এই দুনিয়ার সে খবর জানবে না কেউই। জয়কে হাসপাতালে থাকতে হবে এখনো বেশ কিছুদিন, ততদিনে সে সব ব্যবস্থা করবে। পরদিন সে প্রথমত এমপিকে কল করে বলল, মামা আসছি আমি। কিছু ভুল বোঝাবুঝি হয়েছে, তার ওপর জয়ের এই অবস্থা। আবার যত কিছু ঘটলো, একটা সমালোচনা দরকার। জয়ের বউ যা করেছে তা আমি মেনেই নিতে পারতেছি না। আপনি ভালো মানুষ জন্য ধৈর্য ধরছেন, সেই মেয়ে লোকের সাথে কি করা হবে তারই আলোচনা করব আজ। এমপি যে কি খুশি হলেন, নিজের প্রাইভেট সময় ডেকে নিলেন হামজাকে। সে গেল রাত 1টায়। এমপি তখন নিজের বিনোদন ফ্ল্যাটে বিনোদনে রাত কাটাতে যান। নতুন নতুন দুটো মেয়ে থাকে সেবা দেওয়ার জন্য, আর মদের যথেষ্ট পরিমাণ মদের বোতল, স্বর্গীয় অনুভূতি। হামজা মেয়ে দুটোকে বলল, তোমরা একটু রুমে যাও। ওরা এমপিকে ড্রয়িং রুমে রেখে হামজা গিয়ে বাইরে থেকে রুমের দরজাটা আটকে দিয়ে এলো। বিষয়টা বোঝার খুব একটা সময় এমপি পেলই না। হামজা সময় নষ্টই করলো না, সেটা ঝুঁকিপূর্ণ। একজন এমপির ব্যাপার স্যাপার। সে এমপিকে অ্যাসিড পান করালো। সালফিউরিক অ্যাসিড বড় ঘরে লোহা ইলেকট্রোপ্লেটিং এর কাজে ব্যবহৃত করা হয়। এই পদার্থ এমপি সাহেবের ঠোঁট কিছুটা ঢেলে পড়ার সাথে সাথেই ঠোঁট দুটো ফুরিয়ে গেল, মাংসের দলা হয়ে পড়ে আবারও সেইটুকু ক্ষয় হয়ে গেল। ঠোঁটও মাংস নেই, হাড় বেরিয়ে গেল। তখনও এমপি হামজার পা দুটো জড়িয়ে ধরে আছেন। মুখ নেই জন্য আর্তনাদ করে প্রাণ ভিক্ষা চাওয়ার সুযোগ নেই। হামজা তাকে বলল, মামা আমি আপনার মুখটা ঝলসালাম একটাই কারণে, এই মুখ দিয়েই আপনি জয়কে গুলি করার অর্ডার দিয়েছিলেন। একটাবার তো ভাবতেন যে জয়ের পেছনে হামজা দাঁড়িয়ে আছে। জয় তো একা না মামা, ওর গায়ের রক্ত ঝরানো মানে আমার বুকে লাথি মারা। তাই আমি আপনার পা দুটো কেটে নেব। হামজা কেটে নিল, অবশ্য আটকে রইল হাড়ের সাথে। তাতে সে অ্যাসিড ঢালল, বোধহয় ধোঁয়াই উঠে গেল, এড়িয়ে গেল শরীরের অংশ। শেষে একটা ছোড়া শুধু কণ্ঠনার মাঝ বরাবর গেঁথেই দিল। অর্ধেক কাটার মতো অ্যাসিড তখনও বাকি, এইটুকু ফিরিয়ে নিয়ে যাবার মানে নেই। এমপির পুরো শরীরে ফুল ছেটানোর মতন ছিটিয়ে দিল সেইটুকু, ব্যাস। একটা সুন্দর এমপি কাবাব তৈরি হয়ে গেল। মাংস ঝলসানো বিশ্রী গন্ধে রুমটা ভরেই উঠল। কিন্তু হামজা কোনো কিছু হাতে ধরে রাখতেই চাইল না। তাকে এখন অতিরিক্ত জোর প্রয়োগ করতে হয়। স্বাভাবিক শক্তিতে হাত শিথিল বস্তু থাকে না। অ্যাসিডের রেজিস্ট্যান্ট গ্লাস বোতলটি গিয়ে পরে চুরমার হয়ে গেল। তা তোলা হামজার পক্ষে সম্ভব নয়। তার হাত কাঁপে, স্নায়ু নিয়ন্ত্রণহীন প্রায়। মেয়ে দুটোকে সে সঙ্গে নিয়ে এলো, বলল তার কাছে থাকলে প্রতি রাতের জন্য লাখ টাকা পেতে পারে তারা, কারণ সে নারীকে খুবই সম্মান করে। কম দামে সে কিনবে না তাতে। তবে এটা মিথ্যে কথা। হামজা ওদেরকে বড় করে চুল্লির জ্বালানি হিসেবে ব্যবহার করবে। কোনো রকম ঝুঁকি সে রাখাই যাবে না। একমাত্র সাক্ষী ওরা, বাকি প্রমাণ সে নষ্ট করে এসেছে যথাসাধ্য। এই ঘটনার পরদিন যখন গোটা অঞ্চল তোলপাড় এমপির মৃত্যুতে, এমন হামজা তখন এমপির বাড়ির সোফায় মুখটা শুকনো করে এসে বসে বিলাপ করেছে। তার 10টা বেজে গেল, লাশ দেখার মতন অবস্থাই নেই। জয় খবর শুনে হাসলো সামান্য।
বড় সাহেব ভয়াবহ কাজটা করিয়ে ফেলেছে, ব্যাপার না। সে এখন এখান থেকে সটকে পড়ে একেবারেই সামনে গিয়ে দাঁড়াবে। অনেকগুলো দিন হামজার ডাক শোনা হয়নি। সে পুলিশ দুটোকে ডেকে বলল, আপনার এখন মোট কয়জন আছেন? আর আশেপাশে কিছু মোতায়েন আছে অবশ্যই। কেন জিজ্ঞেস করেছো? বসুন, আরামে আলাপ করি। সে তাদেরকে বলল, আপনাদের কাছ থেকে গত পরশু আমি আপনাদের ঠিকানা পরিচয় জানলাম না, তারপর আমার ছেলেরা খোঁজ করে আপনাদের বাড়িতে পৌঁছে গেছে। কি বিচ্ছু ভাবুন, আসলে ওরা গেছে আপনাদের বাড়ির অবস্থা দেখতে। যদি ধরুন কোনো কমতি বা অভাব থাকে সেটা আপনারা চাইলে পূরণ করে দেয়া হবে মামা দিয়ে। ও মামা মানে হলো টাকা, আমার ভাষা এটা। পুলিশের অবাক, টাকা মানে মামা? কিন্তু তারা তো জানে না জয়ের এরকম আরো কিছু নিজস্ব ভাষা রয়েছে। থানা হলো শ্বশুরবাড়ি, কর্মকর্তারা তার শালা সম্বন্ধী, কেউ দুলা ভাই তার ভাষায়, স্যান্ডেল হলো চশমা, মেয়েদের কামিজ হলো পাঞ্জাবি, এরকম বহুত কিছু। সে বলল, আর যদি ধরেন এটাতে রাজি না হন, তাহলে আপনাদের বাড়ির জনসংখ্যা কমানোর ফলে বাংলাদেশের পরবর্তী আদমশুমারিতে একটা অবদান রাখা হবে। আর যদি না চান বাংলাদেশের এই উপকার করতে, তাহলে আমি আজ রাতে কালটি খাবো এখান থেকে। আপনারা পেছনে থাকবেন, চাইলে বাকিদের সাথে আলাপ করে নিতে পারেন। শরীর তার অনুভূতিহীন, প্রায় খোঁচা মারলেও ব্যথা লাগছে না। চোখের পাতা তখনও কিছুটা ভারী। শরীরে দুটো দিন ভালো পরিমাণ ড্রাগস গেছে। রাত 1টা বাজলো। উঠে লুঙ্গি পাল্টে নিল, গলার চেইন, হাতের ব্রেসলেট, বালা, ঘড়ি, ব্ল্যাঙ্ক, টাং স্টোনের কালো আংটিখানা সব খুলে নেওয়া হয়েছিল, সেই সব পড়ল সে। তারপর নাকি পায়ে প্রচণ্ড ব্যথাই উঠল। টাকা খাওয়া দুটো নার্স ও ওয়ার্ড বয় এসে তাড়াহুড়ো লাগিয়ে দিল। এখনই একবার ব্যান্ডেজ খুলে দেখতে হবে, এক্স রে করতে হবে। হাসপাতালের সরকারি এক্স রে, নির্মাণের বাহিরের ডায়াগনস্টিক সেন্টারে নিতে হবে উন্নত মানের এক্স রে করাতে। জয় সেই পুলিশ দুটোকে সঙ্গে নিল। তারা পাহারা দেবে যাতে জয় ভেগে যেতে না পারে। বাকিরা তখন ক্লান্তিতে ঝিমিয়ে, যে লোক ব্যথায় আধমরা এক্স রে করতে যাচ্ছে, হাঁটার ক্ষমতা নেই, সে কোথায় পালাবে? পালানোর উপায়ও তো নেই, চিকিৎসাও দরকার। তাছাড়া রাত আসে ঘুমানোর জন্য, জয়ের মতো ক্রিমিনালকে পাহারা দিতে হবে? তা ঘুম বসছে না। ডায়াগনস্টিক সেন্টারের পেছনে জিপ অপেক্ষা করছিল, ছিনতাই করা জিপ। পুলিশ দুটো জয়কে তুলে দিল জিপে। জয় ছেলেদের বলল, পরিবারগুলোকে ছেড়ে দে, ওদের দুটোর জন্য ভালো একজন গোরখোদক দেখে কবর খুঁড়িস। কবির অবাক হয়ে ডাকে, ভাই। জয় অন্তুর সেই রক্তমাখা ওনাটা মুখে পেঁচাতে পেঁচাতে বলল, ওরা দেশের শত্রু কবির। আমার টাকা আছে বলে আমার মতো ক্রিমিনাল পার পেয়ে যাবে, আর একজনের না থাকলে সে মারা খাবে। এটা তো হলো না। তাছাড়া আমার কাছে ওদের সেটা ভরানোর মতন এখন টাকা নাই। তো কি হলো, বেইমান কমলো দুটো, আর আমার টাকাও অপচয় হলো না। অপচয়কারী শয়তানের ভাই কবির, শয়তান আমার সম্বন্ধী। কবিরের পিঠ চাপড়ে বলল, যেখানেই থাকিস সাবধানে থাকিস। চট্টগ্রামের পাহাড়ে টাহাড়ে ঘুরে আয় কিছুদিন, আবার দেখা হবে জয় বাংলা। কবির জয়ের হাতে চাবি ধরিয়ে দিয়ে কেমন আপ্লুত কঞ্চে বলল, জয় বাংলা ভাই, আপনার সুখের দিন সামনে। সত্যি বলতেছি, যান না যান, আমার কথা মিলিয়ে নিয়েন। এখন কিছু বলবো না, ভাবিরে আমার সালাম জানায়েন। কবির আস্তে করে ছেড়ে দেয় জয়ের হাতটা। যতক্ষণ জয়ের জিপখানা দেখা গেল, কবির দাঁড়িয়ে রইল। তার চিন্তা হলো জয় এখনো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, এক হাতে আর্ম স্লিংয়ে বাঁধানো। এই সময় তাকে জয় প্রয়োজন, কিন্তু জয় কবিরের জীবন ঝুঁকিতে ফেলবে না। তাদেরকে এখন যার যার মতো লুকাতে হবে কিছুতে। রাত শেষের দিকে জয় বুক কাঁপে, বাড়ির সীমানে পা রাখে। অন্তু বাচ্চাদের ব্যাপারে প্রশ্ন করলে কি জবাব দেবে সে? কিন্তু অনুশোচনা মুখে রাখলে তো আর চলে না। সে গলা ফেরে ডাকতে ডাকতে তালা খুলল। আরমেইন, আরমেইন। অন্তু তড়িঘড়ি করে উঠে বসে, এসেছে? হ্যাঁ হ্যাঁ, জয় আমির এসেছে। এই 9 দিনে সে অসংখ্যবার আবু ও জয় আমিরের ডাক শুনেছে, দেখেছে। পালাক্রমে দুজন এসে তার শিওরে বসে, সেসব ছিল ধোঁকা। কিন্তু এবার শব্দ করে গেট খুলে গেল শাল কাঠের কপাট দুটো। পুরো হল রুমে 7টা মোমবাতি জ্বলছে, হলদেটে আলো। আরমিন পড়ে আছে মেঝের উপর, পরনে একখানা ওড়না মাত্র, সারা মেঝেতে রক্ত। অন্তু শুয়ে আছে শুকনো
রক্তের উপর। জয়ের হাত ও হাঁটু জুড়ে শিরশির করে একটা কাঁপুনি নিচে নেমে গেল। তারপর বুক থরথর করে উঠে নিঃশ্বাসের গতি বাড়ল। একসময় তা প্রচণ্ড হলো, আটকে এলো। কেবল অস্ফুট স্বরে ডাকে সে, আরমিন। জয় আমির, জয়। ঢোক গিলতে পারলেও জয় পা চালাতে পারে না। ওটা কি পড়ে আছে আরমিনের পায়ের দিকে? জয়ের মাথাটা চিরে উঠল। ওটা কি করাত? জয়ের মস্তিষ্ককে দুই ভাগ করে ফেলল চিরে। বুকের ভেতরে কি হচ্ছে? ওটা কি পড়ে আছে? এই কিসের রক্ত? আরমিনের কি হয়েছে? জয় থরথর করে কাঁপে। খোড়া হাঁটু টেনে নিয়ে গিয়ে আরমিনের সামনে ছেড়ে দেয়। থপ করে মেঝেতে বসতে দেরি হলেও অন্তুর দেহটা এসে পাগল স্রোত তরঙ্গের মতো তার বুকের উপর আছড়ে পড়তে সময় নিল না। যা একটু দুলে উঠে চোখটা শক্ত করে চেপে বুঝে নেয় আরমিন হেরে গেল আজ। জয় আমির বলেছিল এই জন্মেই আরমিন তাকে ভালোবাসবে। ব্যাস, হেরে গেছে চ্যালেঞ্জ আরমিন। এই যে আছড়ে পড়া সাপটা খামচে ধরে হু করে কেঁদে ফেলা জয়ের বুকের ভেতরে ঢুকে যেতে চাইবার যে উন্মাদ প্রচেষ্টা। কান্নার তরে জয়ের শরীরটাও অন্তুর সাথে সমান হারে দুলে ওঠা। বুকের ভিজে ওঠা পশম। জয়ের কি এই সংক্ষিপ্ত জীবনে আর কিছু পাবার আছে? না, এই তো প্রাপ্তির খাতা পূর্ণ আজ। অন্তুর কান্না ধীরে ধীরে চিৎকারে রূপ নিল। সরু আর্তনাতে শিউরে উঠল আমি নিবাসের ভেতর। জয়েরই বা ভেতরে কি হলো? সে এক টানে অন্তুর গায়ে আলতো করে জড়ানো ওড়নাটা এক টানে খুলে ফেলল। সম্পূর্ণ অনাবৃত অন্তু। জয় অন্তুর জনিদারে হাত চুইয়ে আসা রক্তে হাত মাখে। চলন্ত কোনো ইঞ্জিনের মতো থর থর করে কাঁপে জয়ের হাত। রক্ত থেকে দুর্গন্ধ আসছে। জয় প্রাণ ভরে সেই গন্ধ টেনে নেয় ভেতরে। তার দম পড়ে না, কিন্তু সেই দুর্গন্ধযুক্ত রক্তের উপর চুপ করে 2 ফোঁটা জল পড়ে, গুলিয়ে যায় রক্তের সাথে। জয় কাঁদে না, সে কাঁদতে পারে না, এখনো কাঁদছে না। মাড়ির দাঁত আটকানো শক্ত চোয়াল দেখে বোঝা যায়, কিন্তু চোখে পানি কেন? সে এক দৃষ্টিতে সেই রক্ত দেখে আর বলে, আমার রক্ত আরমিন, আমার রক্ত। হ্যাঁ, আমিরদের রক্ত এটা। আরো 3 ফোঁটা পানি হাতের রক্তের প্রলেপে পরে রক্তের ঘনত্ব কমিয়ে আনে। জয় ডাকে, এই এটা কি? বন্ধু শুধু কাঁদে। জয়ের গোটা দেহ মৃগী রোগীর মতো কেঁপে কেঁপে উঠে। জয় মেঝেতে পড়ে থাকা চাপড়া ধরা ধুলো রক্ত তুলে হাতে মাখে, পাগলের মতো গায়ে মাখে। এই রক্ত তার আরমিনের গর্ভে স্থান পাবার পর আবারও পরিত্যক্ত নাপাক রক্ত। সে হা করে বিশাল বড় শ্বাস ফেলে তার দম ফুরিয়ে আসে। সেই ভ্রণের টুকরো তুলে হাতের তালুতে নেয়। না, সে বাপ হিসেবে কোলে নিতে পারবে না এটাকে। তত বড় হতেও দেয়নি। গর্ভ ছিঁড়ে বের করে এনে এই নোংরা মেঝেতে ফেলে রাখা হয়েছে। এত কেন অবহেলিত তার রক্তরা? আগে পরে একটু কদর পেল না আমিরদের রক্ত কখনো। তার নিজের রক্ত সেই ছোটবেলা থেকেই রাস্তায় রাস্তায় মিশে গেছে, মানুষ পায়ে পায়ে মারিয়ে চলে গেছে। এই রক্তপিণ্ডের চোখ, নাক, কান কি বোঝা যাচ্ছে এটা তার সন্তান? জয় আমিরের সন্তান। এটা সন্তান কেমন হয় জয় তো জানে না। কবে হলো এসব? তার ঘরওয়ালি কি করে ফেলেছে তার সাথে? জয় তো কখনো সাহস হয়নি এই আসমান সম আকাঙ্ক্ষাটুকু প্রকাশ করার। সেও কি সন্তানের বাপ হতে পারে? আরমিনের গর্ভে তার রক্ত স্থান পেতে পারে? সালিমে বলেছিল না এই জন্মে ভালোবাসবে না? ভালোবাসা কি? এই তো আরমিনের ভেতরে সে স্থান পেয়েছে। এটা ছাড়া আর কি চাই জয় আমিরের? কিন্তু এভাবে তাকে গর্ভছাড়া কে করেছে? জয়ের চোখ অন্ধকার লাগে, স্পন্দন অস্বাভাবিক হারে বাড়ছে, শরীর ঘেমে শার্ট ভিজে উঠেছে। সে কেমন অন্ধের মতো হাত বুকে টেনে নেয় অন্তুকে। বুকের সাথে এত জোরে চেপে ধরলো যেন যতক্ষণ আরমিন তার কলিজা ফুঁড়ে ভেতরে না ঢুকবে সে কিছুতেই এই আরমিনকে বুকে থেকে আলগা হতে দেবে না। আমি বলেছিলাম না আপনাকে, আমার রবের লাঠি আওয়াজহীন হয়। তিনি বিচার করলে এই জগতের কোনো শক্তি তা এড়াতে পারে না। আমি বলেছিলাম আপনাকে, তিনি বিচারক, তিনি মহাবিচারক। তার বিচারে একটুও না ইনসাফ থাকে না। কি করেছেন আপনি? মেরে ফেলেছেন বাচ্চাগুলোকে। আরমিনকে চুপ
করানো দরকার। জয় নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আমি নিবাসের ছাদ উপেক্ষা করে 21টা বছর পর সে সৃষ্টিকর্তার তরে আকাশের পানে তাকায়। কেউ আছে ওখানে? সত্যি আছেন নাকি? কে আছেন? তিনি ডাক শোনেন, তিনি বিচারও করেন। কেমন বিচার করেন সেই সত্তা? মহাবিচারক তিনি। কিন্তু আজ কি তার বিচারে একটু ভুল হয়নি জয় আমির? কিন্তু তিনি তো ভুল করেন না। ভুলের ঊর্ধ্বে তবু আজ একটা গরমিল কেন হলো বলুন না, বলুন 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 আমাকে। আমি আপনার স্ত্রী বলে, যাকে কখনো স্বামী হিসেবে মনকে মানাতেই পারলাম না, সেই পুরুষের স্ত্রী হওয়ার মাসুল কেন দিব আমি? কেন দিব? অন্তু চিৎকার করে কেঁদে ওঠে। জয় ঢোক গিলে দুটো অন্তুকে একদম মিশিয়ে দোল বুকের মাঝে, যেন ছেড়ে দিলেই হারাবে। আর তা হতে দেওয়া সূর্যকে রাতে দেখার মতো অসম্ভব জয়ের জন্য। অন্তুকে আরো একটু বাহুডোরে আঁকড়ে নিয়ে বুকের মাঝখানটায় চেপে ধরে ফিসফিস করে বলল, সেদিন কাজী সাহেব তোর খোদার নামের কালাম পাঠ করে তোকে আমার সাথে জুড়েছিলেন, মনে আছে? আজ আমার সব কিছুর অর্ধেকটা তোরও আরমিন। আমার পাপ তাপ অভিশাপ সবেতে তোর ভাগ লেখা হয়ে গেছে। তোর ভেতরের সবটুকু ঘেন্না শুধু আমার। আমার পাপের অর্ধেক তোর,